নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিপাত লাইভ। আমি জয় মাল্য রয়েছে আপনাদের সঙ্গে। দৃষ্টিপাত লাইভের প্রথম পর্বের একদম শুরুতে বেদান্ত এবং আমাদের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সী তারা আলোচনা করছিলেন যে ভারতবর্ষের সমাজ ব্যবস্থায়, ভারতবর্ষের রাজনীতিতে, সামাজিক পরিসরে বিভিন্ন রাজনৈতিক দলের যে যাত্রা, শুধুমাত্র রাজনৈতিক দল নয়, বিভিন্ন সংগঠন যে যাত্রার যে ইতিহাস, সেটার কী ধরনের প্রভাব পড়ে সমাজে, অর্থনীতিতে, আমাদের চারপাশে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা দৃষ্টিপাতের এই দ্বিতীয় পর্বে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওয়ে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক অলোক কুমার ঘোষ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রাক্তন অধ্যাপক। অলোকবাবু, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। অলোকবাবুর কাছে আমরা যাব, কিন্তু যে কারণে আজকে এই দৃষ্টিপাত লাইভের পরিসরে এই আলোচনাটাকে তুলে আনা হলো, সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই হয়তো ইতিমধ্যে জেনেছেন, দূরদর্শনের পর্দায় বা বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে পরিবর্তন যাত্রা, পশ্চিমবঙ্গের সামনে এই মুহূর্তে এসআইআর এর কাজ চলছে, সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তাকে কেন্দ্র করে তার আগে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে এবং সেই পরিবর্তন যাত্রার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী তিনি ব্রিগেড সমাবেশ করবেন। বিজেপির পক্ষ থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। বিভিন্ন প্রায় 500 কিলোমিটার এই যাত্রা চলবে এবং যা ব্রিগেড ময়দানে সমাপ্তি হবে। ফলে এই বিষয়টা থেকেই কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ইতিহাসে যাত্রার চার যে গুরুত্ব, সেই গোটা বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনায় রয়েছি। অলোকবাবু, প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে আজকের এই পরিসরটা হয়তো বিজেপির এই যাত্রা আমাদের সামনে খুলে দিল যে যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি যাত্রা চলছে, ফলে এর ইতিহাস, এর প্রভাব নিয়ে আমরা কথা বলছি। ভারতবর্ষের তো একদম আমাদের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সী আদি শঙ্করাচার্যের কথার উল্লেখ করলেন, সেখান থেকে শুরু করে আজকে বিজেপির এই যাত্রা ঠিক ভারতীয় সমাজ রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলে সেটা যদি একটু প্রাথমিকভাবে বলেন। দেখুন, যাত্রার যদি ইতিহাসের দিক থেকে তাকাই, তাহলে আজকাল যে যাত্রাগুলো আমরা দেখি, এই যাত্রার সঙ্গে কিন্তু আমাদের ইতিহাসে যে যাত্রা দেখি মধ্যযুগে বা প্রাচীন যুগে মিল নেই। আচ্ছা, আর তার মানে যাত্রার প্রভাব বলুন, কারণ বলুন, দুটোই পাল্টে গেছে। কারণও পাল্টেছে, প্রভাবও পাল্টেছে। আমরা যদি পুরনো দিকে যাই, যাত্রার দুটো দিক ছিল, একটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক, আর একটা হচ্ছে রাজনৈতিক। আপনি কখনো অর্থনীতির কোনো বিষয় নিয়ে যাত্রা এটা বিশেষ কিছুভাবে দেখবেন না। এবার সামাজিক সাংস্কৃতিক যে যাত্রা, যদি ইতিহাসের দিকে তাকাই, তার দুটো দিক হতে পারে। এক, যারা যাত্রা করছেন তারা কিছু জানবার জন্য যাত্রা করছেন, শেখবার জন্য যাত্রা করছেন, নিজের মনকে তৈরি করবার জন্য যাত্রা করছেন। আর এক, যারা যাত্রা করছেন তারা কাউকে কিছু জানাবার জন্য যাত্রা করছেন, কোনো বার্তা রয়েছে, কোনো বার্তা রয়েছে। এবার ধরুন, যদি আমরা সেই কথাটা মনে করি যে আমি ইংরেজের রেখে যাওয়া মানচিত্রের ভারতকে চিনি না, আমি চিনি পরিব্রাজকের ভারতকে। রবীন্দ্রনাথও পরিব্রাজকের ভারতকেই চিনেছিলেন, বিবেকানন্দও পরিব্রাজকের ভারতকেই চিনেছিলেন। তার মানে তারা ক্রমাগত জানছেন। একেবারে অতীতে আপনি যদি পাণিনির কথা ভাবেন, পাণিনি যখন তার ব্যাকরণ লিখছেন, তিনি যাত্রা করেছিলেন গ্রামে গঞ্জে সর্বত্র। তিনি ঘুরছেন এবং মানুষ কিভাবে কমিউনিকেট করে, কি ভাষায় কথা বলে, কোন ক্ষেত্রে কোন ধরনের শব্দ ব্যবহার করে, সেইগুলো সব শুনছেন, নোট করছেন, করে করে তার ভাষার ভিত্তি তৈরি হচ্ছে। সামাজিক সাংস্কৃতিক তিনি জানছেন। যখন পরিব্রাজক যখন বেরোন ভারতকে চিনতে, তখন তিনি জানবার জন্য যান। আবার গৌতম বুদ্ধের সময়ে যখন ভিক্ষু ভিক্ষুণীরা যাত্রা করছেন, তারা একটা বার্তা দিতে চাইছেন, শান্তির বার্তা, জীবনটাকে কি করে সুন্দর করা যায় তার বার্তা। এবং সেরকম এখনো হয়। এই কিছুদিন আগে আমেরিকার টেক্সাসে হয়েছে আপনার ওয়াক ফর পিস, বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীরা করেছেন, সেই যাত্রা হয়।
আর রাজনৈতিক যাত্রা যেটা ইতিহাসে আমরা দেখতে পাই, চৈতন্য মহাপ্রভুর যাত্রা তো এর আগেই আলোচনা হয়েছে, যে ওটাও তো ওই একটা প্রতিরোধের যাত্রা, মানুষকে জাগানোর জন্য, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে। কিন্তু যদি রাজনৈতিক কথা ভাবি, তাহলে এই যাত্রা, এটাও মাথায় রাখতে হবে যে যাত্রা সব সময় কিন্তু প্রচুর লোক নিয়ে যাত্রা তাও না হতে পারে। ঠিক, একক যাত্রাও যাত্রা। এবং সম্রাট অশোক যখন তার প্রতিনিধিদের পাঠাতেন, সেটাও কিন্তু যাত্রাই ছিল। এবং আপনি ভেবে দেখুন, কলিঙ্গ যুদ্ধের পরে অশোক আর কোনো যুদ্ধ করেননি, কিন্তু তার রাজত্ব কিন্তু বেড়েছে, যুদ্ধ ছাড়াই বেড়েছে। কি করে বেড়েছে? অর্থাৎ তিনি যাদের যাত্রা করতে পাঠাচ্ছেন, তারা তার যে বার্তাটা বয়ে নিয়ে যাচ্ছেন, যতদূর পর্যন্ত তার বার্তা সমাজ মেনে নিচ্ছে, ততদূর পর্যন্ত তার রাজনৈতিক ক্ষমতা বিস্তৃত হচ্ছে, কিন্তু উগ্রতা ছাড়াই। এমনিতেই রাজনৈতিক ক্ষমতাটা বিস্তৃত হচ্ছে, কিন্তু তার ধম্মঘোষের মাধ্যমেই, ভেরি ঘোষ নয়। পরবর্তীকালে, এমনকি মধ্যযুগেও, মুঘল সাম্রাজ্য তখনই সবচাইতে বেশি সংহত এবং বিস্তৃত, যখন সংহতির বার্তাটাই প্রতিনিধিদের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা স্ক্রিনে যে ছবি দেখছি, সেখানে মানে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, সেই ছবি আমরা একটু আগে স্ক্রিনে দেখছিলাম। এবং অধ্যাপক ঘোষ, এখানে যে বিষয়টা আপনি তো একটা বলছিলেন যে একটা রকম ভাবে যেটা হচ্ছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক, সামাজিক, কোথাও কি এই যে রাজনৈতিক এবং সামাজিক এই যাত্রা কোথাও মিলেমিশে যায় না? কারণ মানে একটা যদি মানে আমরা যদি ডান্ডি অভিযান দেখি, সেটা স্বাধীনতার আগে, তারপরে আগের পর্বে দৃষ্টিপাতের আলোচনায় আসছিল যে আদবানির রামরথযাত্রা, সেটা যেমন রাজনৈতিক, তার সঙ্গে সামাজিক পরিবর্তন, মানে একটা যাত্রাকে কেন্দ্র করে সেটার রাজনৈতিক বার্তা থাকতে পারে, কিন্তু সেটা সামাজিক একটা প্রভাব, সামাজিক এক ধরনের বাতাবরণ তৈরি করা, সেটা তার মতো করে, সেটা যিনি করছেন, যারা করছেন, তাদের মতাদর্শ, তাদের আদর্শকে মেনেই সেটাও একটা প্রভাব তৈরি করে। এখন ওই জন্যই বলছিলাম যে সময় যত পাল্টায়, তত এই প্রভাবের বিচারে বা কারণের বিচারে ধরনটাও তো পাল্টায়। এই যে আপনি যে কথাটা বলছেন, যে রাজনৈতিক যাত্রা একসময় সমাজের এবং সংস্কৃতির প্রভাব ফেলে, নিশ্চয়ই ফেলে। অশোক যে যাত্রা করেছেন তারও প্রভাব পড়েছে, মুঘল আমলেও তার প্রভাব পড়েছে, সম্প্রীতির যাত্রা যারা করেছেন, সুলতানি আমলে চৈতন্য মহাপ্রভু যাত্রা করেছেন, প্রভাব ফেলেছে। কিন্তু সেখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে একটা সমাজের একটা উন্নতির একটা সম্ভাবনা তৈরি করা, এক। দুই, এবং এই উন্নতির সম্ভাবনাটা তৈরি করা হচ্ছে যে কোনো একটা, যেটা মনে হচ্ছে যেটা অনৈতিক প্রভাব বিস্তৃত হচ্ছে, একটা অনৈতিক শাসন বিস্তৃত হচ্ছে, সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করা। ফলে এই 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 দিক থেকে যাত্রাটা তখন তৈরি হচ্ছে। তো এবং আমি জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে বলছি, 74-75 সালে জয়প্রকাশ নারায়ণের যে যাত্রা, এবং তারপরে এমার্জেন্সি, একদম এটা একটা বড়, মনে হয় আপনি যে কথা বলছেন তার উদাহরণ। সেটা সেই দিকে আসছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে যে মূলত 1980-90-এর দশক থেকে, আমরা আজকাল তো কথায় কথায় বিশ্বায়ন কথাটা ব্যবহার করি, গ্লোবালাইজেশন কথাটা ব্যবহার করি, এই সময় থেকে দুটো জিনিসের উপরে আমরা প্রধানত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। একটি হলো অর্থনীতি। কোনো পৃথক রাজনৈতিক রাষ্ট্র পুরোপুরি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জায়গায় নেই, করতে পারবে। ঠিক। দুই, আমরা সংস্কৃতির ওপরেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা এই যে সময়টায় বাস করছি, এই সময়টাকে দার্শনিকরা বলেন উত্তর সত্য যুগ, পোস্ট ট্রুথ এজ। অর্থাৎ সত্য তৈরি করা হয়, এবং আমরা এই যে মিডিয়া সেন্টারে বসে আছি, এই সত্য তৈরি করাতে মিডিয়ারই প্রধান ভূমিকা। এবং বিশ্বায়নের পরে সেই মিডিয়ার ওপরেও, মানে দাদারও যেমন দাদা থাকে, তেমনি এই মিডিয়ার ওপরেও একটা অতিরাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে, যেটা কোনো সীমানা দিয়ে বাঁধা যায় না। এবং বিশ্বায়নের যেহেতু একটা লক্ষ্য হচ্ছে গোটা পৃথিবীটাকে ইউনিফর্ম স্ট্রাকচারে নিয়ে আসা,
একটা একটা ছাঁচে ঢেলে ফেলা, তার মানে সমাজ সংস্কৃতিকেও ছাঁচে ঢালবে। আর সমাজ সংস্কৃতিকে ছাঁচে ঢেলে ফেলার উদ্দেশ্যই যদি থাকে, তাহলে আমরা আমাদের সমাজ সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করবো, ক্ষমতা আস্তে আস্তে হারাবো। কারণ মিডিয়া যারা কন্ট্রোল করে তারা একসময় বলছে গোটা বিশ্ব তো আমরাই জয় করব। কে কিরকম পোশাক পরবে, লোকে কিরকম ধর্মাচরণ করবে, কিরকম সাংস্কৃতিক উৎসব পালন করবে, আমরা ঠিক করে দেব। আস্তে আস্তে একেবারে মানুষ অজান্তেই ধীরে ধীরে দেখা যাবে তার সামিল হয়ে পড়ছি। ফলে আমরা ধরে নিতে পারি যে সমাজ সংস্কৃতির ক্ষেত্রে যতটা না এই যাত্রা প্রভাব রাখবে, তার চেয়ে অনেক বেশি প্রভাব আগের থেকে এসে যাবে অন্যভাবে। তাহলে যাত্রার প্রভাবটা কোন দিকে থাকবে? সমস্যাটা এখন এটা। কারণ আগে আপনার সামাজিক সংহতি বলুন, জাতপাতের বিরুদ্ধে বলুন, নানা রকমের বার্তা নিয়ে সবসময় যাত্রা হতো। কিন্তু এখন সেই জন্য যাত্রাটা প্রধানত রাজনৈতিক দিকে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তার কারণ সেই যাত্রা সমাজ সংস্কৃতিতে যাই প্রভাব ফেলুক, আলটিমেটলি শেষ পর্যন্ত তার ভাগ্য নিয়ন্ত্রণ অন্য জায়গা থেকে আসছে। এইবার ধরুন, হ্যাঁ আপনি বলবেন যে এই যে ধরুন রামরথযাত্রার কথা হলো, না একটা তো প্রভাব পড়েইছে। একটা প্রভাব কিরকম? প্রভাব পড়েছে এরকম যে একটা বিশেষ দিকে সচেতন হচ্ছে, একটা বিশেষ দিকে সচেতন হচ্ছে। কিন্তু মাথায় রাখবেন যে এই বিশেষ দিকে সচেতন হওয়াটাও অনেকটাই প্রভাবিত হবে ওই যে আগে যেটা বললাম, যে নিয়ন্ত্রণের রাশটা আরেকটা জায়গায় ধরা থাকে। তারা যদি মনে করতেন যে এই প্রভাবটাকে অন্যভাবে বইয়ে দিতে হবে, তারা করতেন। তারা মনে করেননি। তারা বলছে ঠিক আছে, যেভাবে বইছে বইতে দাও। কিন্তু আবার একই সঙ্গে রাজনৈতিক ফায়দাটাই বেশি আসে তখন। রাজনৈতিক ফায়দাটা কি আসে? রাজনৈতিক ফায়দা আসে যে আগে যেমন রাজনৈতিক উদ্দেশ্যে যাত্রা হলেও তার সমাজ সংস্কৃতির প্রভাব থাকতো, আপনি যেটা বললেন। এখন ধর্ম সমাজ সংস্কৃতি নিয়ে যাত্রা করলে তার রাজনৈতিক প্রভাবটা বেশি আসে, গতিপথে উল্টে যায়। এখানেই যাত্রার আমরা একদম শুরুতেও এই কথাটা আলোচনায় আসছিল যে যাত্রার যে প্রভাব, তার মধ্যে তো একটা অন্যতম মূল যদি লক্ষ্য বলি, তার আদর্শের প্রচার মতাদর্শের প্রচার, সেটা তো রয়েছে। মানে যেটার মূল বিষয়টা হচ্ছে জনসংযোগ, কোনোভাবে জনসংযোগ করা, তার যেটা মনের কথা বা তার বলার যেটা কথা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু একটা বিষয়, আপনি যেহেতু ইতিহাসের অধ্যাপক, সেই জন্যই আরও এই প্রশ্নটা মাথায় এলো এবং আপনাকে করছি। সেটা হচ্ছে যে এখন তো আপনি বিশ্বায়নের প্রসঙ্গ তুললেন। বিশ্বায়নের পরে এই মুহূর্তে আমরা যে ডিজিটাল এরায় বাস করছি, ডিজিটাল যুগে বাস করছি, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা জনসংযোগ করি। মানে জনসংযোগের, রাজনৈতিক জনসংযোগের হাতিয়ারও এগুলো পরিণত হয়েছে। কিন্তু এখনো কেন আমাদের সেই মানে আদি শঙ্করাচার্যের আমলের, বা আমরা যে রেফারেন্সগুলো আনছি আমাদের কথা প্রসঙ্গে আসছে, সরাসরি মানুষের কাছে পৌঁছে গিয়ে জনসংযোগ করা, সেইটার গ্রহণযোগ্যতা এখনো বর্তমান এই ডিজিটাল এরায় কারণটা কি? প্রথম কারণ হচ্ছে, আপনি যতই এই ডিজিটাল এরাতে পর্দায় দেখুন, মিডিয়াতে দেখুন, তার প্রভাব আপনার মনের মধ্যে কাজ করে ঠিকই, আপনার মনের চিন্তা পাল্টায়, সবই পাল্টায়। কিন্তু যখন আপনি একটা মানুষকে সামনে দেখছেন, তখন তিনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো যেহেতু সামনাসামনি তিনি থেকে বলছেন, ফলে তখন সেটা তার কাছে স্ট্রাইক করে, তখন তার সেই কথাটা। এক, দুই, এই যে জনসংযোগ যাত্রাই বলুন, আপনি একটা জিনিস ভেবে দেখুন যে এখন যে যাত্রাগুলো হচ্ছে তার মধ্যে চরিত্রটা ভাবুন। ধরুন যারা স্বাধীনতার পর থেকে অনবরত গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার কথা বলে বাজার গরম করেছে, তাদেরকে যাত্রা করছে হচ্ছে ভারত জোড়ো যাত্রা। তারা কিন্তু ধর্ম নিয়ে যাত্রা করতে পারবে না, যদিও তারাও ধর্মকে ব্যবহার করতে চায়। কারণ সেই ক্রুসেডের আমলে ধর্ম ব্যবহৃত হয়েছিল, ধর্ম এখনো ব্যবহৃত হয়, কিন্তু তাদের পক্ষে প্রকাশ্যে ধর্মটাকে ব্যবহার করা সম্ভব নয়। তারা করবে ভারত যাত্রা। আবার যারা আঞ্চলিক সংস্কৃতি সমাজকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চায়, তারা আবার এই আঞ্চলিক ভাষা এবং সংস্কৃতির উপর জোর দেবে। তারা তখন ওই বাংলাকে কেন্দ্র, যদি পশ্চিমবঙ্গের কথা ভাবি, তারা তখন ওই বাংলা ভাষা আর বাঙালিত্বকে কেন্দ্র করে যাত্রা করবে। আর যারা আঞ্চলিক নয়,
গোটা দেশে ছড়িয়ে আছেন যারা জাতীয় দল, তারা দেখবে যে গণতন্ত্রকে তো স্বাধীনতার পর থেকেই গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতাকে ওরা হাইজ্যাক করেছে। বাঙালি অস্মিতা বা আঞ্চলিকতাটাকে এরা হাইজ্যাক করেছে। বলে আমার হাতে থাকে একটাই, সেটা হচ্ছে যে ধর্মীয় সাংস্কৃতিক চেতনাটাকে আমি নিতে পারি। এইবার ধরুন আমরা পশ্চিমবঙ্গের কথা ভাবছি, এটা ঠিক প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া আছে, থাকবেই। ও সেটা আপনি 1500 2000 যত টাকাই দিন না কেন, তবুও মূল ভাবনাটা থাকবেই। এখন সেই ভাবনাটাকে সংহত করতে হবে এবং কোথাও কোথাও সেই ভাবনার খোরাকটা জুগিয়ে দিতে হবে। এবার সেই ভাবনার খোরাক সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক ভালোভাবে সেই খোরাকটা দেওয়া যায় যদি আমাদের সাংস্কৃতিক ইতিহাসটাকে আমরা এই ধর্মীয় ইতিহাসের একটা জায়গায় নিয়ে এসে, কারণ এটা সত্যি সত্যি গোটা ইতিহাসেই এটাকে আপনি উপেক্ষা করতে পারবেন না, এটাকে উপেক্ষা করা যায় না। সেটা কি ইউরোপে কি এখানে, এটাকে উপেক্ষা করা যায় না। এই ধর্মবোধ তো মানুষের সহজাত, ফলে এটাকে উপেক্ষা করা যায় না, ফলে সেটাকে ব্যবহার করে যাত্রা করা যায়। ফলে যে কথাটা বললাম, উদ্দেশ্য তো রাজনৈতিক ফায়দা নেওয়া, হতে পারে সেই রাজনৈতিক ফায়দাটা ভালো উদ্দেশ্যেই, সমাজের মঙ্গলের জন্য রাজনৈতিক ফায়দাটা ভালো উদ্দেশ্যে। আমি কিন্তু বলছি না, আমি সেদিকে যাচ্ছি না, নিশ্চয়ই ভালো উদ্দেশ্যে। আমি আমার জনভিত্তিটা সংহত করব এই দিক দিয়ে, আমি আমার জনভিত্তি সংহত করব ওই দিক দিয়ে, আমি তার জনভিত্তি সেই দিক দিয়ে। কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এই জনভিত্তিটাকে সংহত করে আমার নেতৃত্বের জায়গায় যাওয়া, যেখানে আমি যেটা মনে করছি যে এই বোধটাকে আরো বেশি করে জাগাতে হবে, নেতৃত্বে গেলে আমি সেটা জাগাতে পারব। ফলে আপনি দেখুন, মহাত্মা গান্ধী যখন দান্ডি মার্চ করেছিলেন, তখন ঠিক এই উদ্দেশ্যটা তার ছিল না। তখন একটা বিশেষ কালা কানুনের প্রতিরোধের জন্য তিনি যাত্রা করেছিলেন, তখন জনসংহতি আনতে হয়েছিল প্রতিরোধের বিরুদ্ধে। তার আগে যে যাত্রাগুলো হয়েছিল, সেই যাত্রাগুলো হয়েছিল অন্যান্য উদ্দেশ্য। কিন্তু এখন যেহেতু অর্থনীতির কথা ভেবে লাভ নেই, সমাজ সংস্কৃতির নেতৃত্বের কথা ভেবে লাভ নেই, এখন আগে প্রয়োজন রাজনৈতিক নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া, তবেই আমি আমার জায়গাটাকে এস্টাবলিশ করে আমার বার্তাটাকে লোকের কে বেশি স্থাপন করতে পারবো। সুতরাং আমার যাত্রাটা এখন মূলতই রাজনৈতিক, সেটা সংস্কৃতির নামেই হোক, ভাষার নামেই হোক, বা জাতীয়তাবাদের নামেই হোক, উদ্দেশ্যটা তো রাজনৈতিক, এবং সে রাজনৈতিক উদ্দেশ্যটা ভালো হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যটা ভালো হতে পারে যে আমি এখন এইভাবে জনসংযোগ করে আমার ভিত্তি তৈরি করে আমি নেতৃত্বে আসব। কারণ অন্য অনেক বিষয়গুলো এখন অন্য নিয়ম তার হাতে চলে গেছে। বরং আমি নেতৃত্বে এসে আমি যেটা ভাবছি সেই বোধটাকে আরো বেশি মানুষের মনে প্রতিষ্ঠিত করতে পারবো। এবং অবশ্যই আমি তার পাশাপাশি বলবো যে আমরা এক হলাম উন্নতির জন্যে, সেই উন্নতির যে কোনো নির্বাচনেই বলুন বা যে কোনো জায়গাতেই বলুন, সেই এই হবে সেই হবে, সেই উন্নতির বার্তা তো থাকবেই। কিন্তু যেহেতু যাত্রাটা আমাদের বিষয়, বলে যাত্রার দৃষ্টিভঙ্গিটা আমি অন্তত এই দিক থেকে ঠিক। অনেক ধন্যবাদ অলোকবাবু আপনাকে, কারণ আপনি এই যে যাত্রা পথটা এত সুন্দর সহজ ভাষায় আমাদেরকে বোঝালেন এবং দর্শকদের অবশ্যই বোঝালেন। কারণ আমরা আলোচনাটা যেখান থেকে শুরু করেছিলাম যে এই মুহূর্তে বিজেপির পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গে হচ্ছে, ফলে এবং যে জায়গাটায় আমরা শেষ করলাম সেটা হচ্ছে যে এই ডিজিটাল যুগেও যেখানে জনসংযোগের হাতিয়ারও ডিজিটাল মাধ্যম, আমার আপনার কাছে কথা বলার হাতিয়ারও ডিজিটাল মাধ্যম, কিন্তু তারপরেও সেই প্রাচীন যে জনসংযোগের মাধ্যম, সেটা রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, সেই যাত্রা কিন্তু তার গ্রহণযোগ্যতা কোনো মতেই হারায়নি। ফলে আগামী দিনে অবশ্যই এই যাত্রার কী ধরনের রাজনৈতিক ফলাফল, সামাজিক ফলাফল উঠে আসে, সেটা সেদিকে আমাদের নজর থাকবে। কারণ সেটা ইতিহাসের খাতিরে, ইতিহাসের পাতায় হয়তো আজ থেকে বহু বছর পরে, আজকে যেমন আমরা আলোচনা করছিলাম, অন্য কোনো আলোচনায় এই ধরনের বিষয়টা উঠে আসবে। আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি জয় মাল্য। আপনাদের নজর থাক দৃষ্টিপাত লাইভে। আবার